Balance. Balanced. Absolutely right. Since it is stationary, the forces on it has to be balanced. Balanced মানে কি? ওর উপরে দুইটা ফোর্স, একটা হলো যার কেউ নাই, ওর কি আছে, Weight. সাথে আরেকটা ফোর্স, সেটা বলো তো কি? Upthrust. Upthrust. দুইটা কি হবে? Equal. ইকুয়াল। অ্যাবসলিউটলি রাইট। আমি আরেকটা অবজেক্ট নিলাম যেটায় আরো, এখানে দেখো বেশি পার্ট পানির নিচে ছিল, কিন্তু এই অবজেক্টটাতে অল্প একটু পার্ট পানির নিচে। এই অবজেক্টের জন্য কি তুমি বলতে পারবা ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট? ইয়েস অর নো? একটু চিন্তা করে বলো। জি স্যার। জি স্যার। এই অবজেক্টের জন্য বলা যাবে ওয়েট ইকুয়ালস টু আপথ্রাস্ট? Yes sir. Yes sir. Yes, absolutely yes. So কতটুক পার্ট পানির নিচে কতটুক পানির উপরে, দ্যাট ইজ ইররেলেভেন্ট। ইস্যু ইজ ও যদি স্টেশনারি থাকে, স্টেশনারি থাকা মানে হলো ওর উপরে ফোর্সেস মাস্ট বি ব্যালেন্সড। কি কি ফোর্স আছে? একটা হলো ওয়েট আর একটা হলো আমার আপথ্রাস্ট। স্যার একটা প্রশ্ন ছিল, বলো না। ওই দিন আমরা যখন ওই সিমুলেশনে দেখতেছিলাম, তখন আপনি যখন আস্তে আস্তে এটাকে মানে অবজেক্টটাকে নিচে নিতেছেন পানির, তত লেন্থ অফ দি অ্যারো, মানে ওদের ফোর্স লেন্থ অফ দি অ্যারো ইকুয়াল ছিল, কিন্তু লেন্থ অফ দি অ্যারো ইনক্রিজ করতেছিল কেন স্যার? ডেফিনেটলি, তার কারণ what I did was ওই সিমুলেশনটাতে এই ডেনসিটি বাড়ায় দিচ্ছিলাম। এই অবজেক্টের ডেনসিটি বাড়ায় দিলে, ডেনসিটি হলো মাস বাই ভলিউম, ডেনসিটি বাড়ায় দিলে মাস হলো ডেনসিটি ইনটু ভলিউম, ডেনসিটি বেড়ে গেলে ওর মাসটাও বেড়ে যাবে, মাস বেড়ে গেলে ওয়েটও বেড়ে যাবে, এইজন্য ওয়েটের লেন্থটা কিন্তু বাড়তেছিল। ও এবার বুঝছো? জি স্যার। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। বলো না। স্যার এখানে ড্র্যাগটা যে 0, এটার সেকেন্ড রিজন কি আমি বলতে পারি যে the forces are balanced between weight and upthrust? না, সেটা বলতে পারো না, বিকজ ফোর্সেস ব্যালেন্সড এর সাথে কিন্তু ড্র্যাগের ইস্যু না। ড্র্যাগের ইস্যু হলো ড্র্যাগ ইজ এন অপোজিং ফোর্স। খেয়াল করে দেখো, ড্র্যাগ ইজ এন অপোজিং ফোর্স। when you say opposing, কাকে অপোজ করতেছে? what is the word? কাকে অপোজ করবে ড্র্যাগ? এম দিয়ে ওয়ার্ডটা, মোশনকে। মোশনকে। যদি আমার মোশনই না থাকে, আমার অপোজ করার মতো তো কিছু নাই। এবার বুঝছো? Yes sir. রাইট। তাহলে স্যার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আজকে লাস্ট দিন এটা খুব ইম্পর্টেন্ট ছিল দেখে একটা কুইক রিভিউ করে নিলাম। আচ্ছা, এখন আমরা দুইটা জিনিস দেখবো, একটা দেখবো ফর আ ফলিং অবজেক্ট, তারপরে দেখবো ফর আ রাইজিং অবজেক্ট। আগে ফলিং অবজেক্ট দিয়ে স্টার্ট করি। ফর এ ফলিং অবজেক্ট, when it is just released from rest, the speed is initially very small, of course. So according to the equation, Fd equals 6 pi eta rv, the drag force is also very small. As the object accelerates, speed বাড়ে, speed বাড়লে আমার drag force ও বাড়বে, and it's pretty evident from here. ইকুয়েশনের দিকে তাকাই, Fd equals to 6 pi eta rv, যত স্পিড বাড়বে, v যত বাড়বে, আমার drag force তত বেড়ে যাবে। At one point, when the upthrust and drag becomes equal to the weight, upthrust আর drag এরা দুইজন মিলে যখন ওয়েটের সমান হয়ে গেল, তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্সের ভিতরে the upward forces equal to the downward force, তার মানে কি অবজেক্টটার উপর এখন resultant force কি হয়ে যাবে? Can you identify? Zero. At one point, when the upthrust and drag becomes equal to the weight, the resultant force acting on the object becomes zero. The acceleration also becomes zero, and the object reaches a constant velocity, যেটাকে আমরা বলি terminal velocity. The equation that links the three forces acting on the falling object with constant velocity is given by, ইকুয়েশনটার দিকে তাকাও, তাহলে তুমি ফিগার আউট করতে পারবা। স্যার কনস্ট্যান্ট ভেলোসিটি বললেই তো আমরা এখানে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়েট করতে পারবো না? আরেকবার স্যার। মানে যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে বলে, তখনই তো আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়েট করতে পারবো। Of course, absolutely right. যখন constant velocity মানে হলো forces are balanced মানে হলো all the upward forces must be equal to all the downward forces. স্যার আপথ্রাস্টটা কি স্যার অনেক ছোট হবে না স্যার এই জায়গায়? আপথ্রাস্টটা কম, definitely good. Upthrust আসলেই কম, and you can be absolutely certain why the upthrust is small, because it's falling. Upthrust is small because it's falling. যদি upthrust অনেক লার্জ থাকতো তাহলে কিন্তু ও পড়তে পারতো না। এবার ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। বলো না।
স্যার ফার্স্টের দিকে একদম শুরুতে তখন ওয়েটটা বেশি থাকে দেন দা আপচার্জ, তারপরে ড্র্যাগ ফোর্সটা এক করা স্টার্ট করে যেটা ইকুয়াল করে ফেলে দ্য ওয়েট ইজ ইকুয়ালস টু দ্য আপ এন্ড দ্য ড্র্যাগ ফোর্স, রাইট? ওয়েট ইজ ইকুয়াল টু আপথ্রাস্ট এন্ড ড্র্যাগ ফোর্স না বলে এভাবে বলো, ড্র্যাগ ফোর্স আর আপথ্রাস্ট দুইটা মিলে ওয়েটের সমান হয়ে যায়। স্যার একই তো এটা স্যার। একই কিন্তু আমি একটা কারণে বলছি, কিন্তু আই সেড দিস ফর আ রিজন। তুমি যখন বলো ওয়েটটা আপথ্রাস্ট আর ড্র্যাগ ফোর্সের সমান হয়ে যায়, ইট সাউন্ডস অ্যাজ ইফ ওয়েটটা চেঞ্জ হইতে হইতে এই দুজনের সমান হলো, বাট ওয়েট বা আপথ্রাস্ট দুইটার একটাও কি চেঞ্জ হয়? নো, দ্য অনলি থিং দ্যাট চেঞ্জেস ইজ দ্য ড্র্যাগ ফোর্স। Drag force, এই জন্য yes, তোমার ল্যাঙ্গুয়েজটা সাজানো উচিত এভাবে, দ্য ড্র্যাগ ফোর্স এন্ড আপথ্রাস্ট বিকামস ইকুয়াল টু দ্য ওয়েট। তো দিস সাউন্ডস অ্যাজ ইফ যে ড্র্যাগ ফোর্সটা আমার চেঞ্জ হচ্ছে, ড্র্যাগ ফোর্সটা চেঞ্জ হইতে হইতে আপথ্রাস্ট আর ড্র্যাগ ফোর্স মিলে ওয়েটের সমান হলো। এবার বুঝছো ড্র্যাগ ফোর্স দিয়ে বলা উচিত কেন? Yes sir, got it. Thank you. অলরাইট, নো প্রবলেম। এখন দেখি ফর আ রাইজিং অবজেক্ট। আচ্ছা স্যার, আমাকে একটা জিনিস বলতে পারবো, একটা এক্সাম্পল পানির ভিতরে বা একটা ফ্লুইডের ভিতরে রাইজিং অবজেক্টের একটা এক্সাম্পল বলতে পারবা কেউ আমাকে? এনিওয়ান? balloon, বেলুন, প্লাস্টিক বটল ইজ bubble. আ এক্সাম্পল, আ বেলুন, আ বাবল। bubble, জেনারেলি আমরা বাবল নিয়ে কাজ করি, ঠিক আছে? বাবল নিয়ে অনেক বেশি কাজ করি আমরা ফর আ রাইজিং অবজেক্ট, রাইট? So for a rising object, when it is released from the bottom, the speed is initially very small, of course. নিচের থেকে আমি রিলিজ করলাম, স্পিডটা অল্প। According to the equation FD equals to 6/8RB, the drag force is also very small. Velocity কম থাকলে আমার drag force ও কম থাকবে। As the object accelerates, its speed increases and so does the drag force. উপরে উঠতে উঠতে অ্যাক্সেলারেট করে, যখন অ্যাক্সেলারেট করা মানে হলো স্পিড ইনক্রিজ করে, স্পিড ইনক্রিজ করা মানে হলো আমার ড্র্যাগ ফোর্সটা বেড়ে যায়। ড্র্যাগ ফোর্সটা কতক্ষণ বাড়বে? At one point when the weight and drag becomes equal to the upthrust, resultant force on the object becomes zero, acceleration also becomes zero, and the object reaches a constant velocity, যেটাকে আমরা বলি terminal velocity. The equation that links the three forces acting on a rising object with constant velocity is given by upthrust is equal to weight plus drag force. Pretty straightforward. All the upward forces is equal to all the downward forces. There you go. স্যার একটা ছোট কনফিউশন, বলো না। স্যার ড্র্যাগ ফোর্স হচ্ছে আমার অপোজিং ফোর্স না, Drag force is always an opposing force, correct? এন্ড আপথ্রাস্ট হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্স টু দ্য ওয়েট। না, upthrust কে কখনোই reaction force to the weight ধরা যাবে না। Upthrust cannot be considered reaction force to the weight. আমি upthrust এর অরিজিন কয়েকদিন আগে তোমাদেরকে দেখাইছিলাম। Do you remember? clay container আর ওয়াটার কন্টেইনার দিয়ে, Yes, জি sir. স্যার পলিমার Yes, এই যে খেয়াল করে দেখো, আমি যদি এটা ক্লে কন্টেইনার নেই, this contains clay and let's say this is water. আমি ক্লে এর ভিতরে যদি একটা অবজেক্ট এভাবে ড্রপ করে দেই, স্টিল অবজেক্ট, তখন ড্রপ করে দেওয়া মাত্রই ক্লেটা এরকম গর্ত হয়ে যাবে। বাট যখন অবজেক্টটাকে উঠায় ফেলবা, রিমুভ করে দিব, এটা কিন্তু গর্ত হয়ে থাকবে। বাট ওয়াটারের ভিতরে গর্ত হয়েছিল, বাট যখন তুমি অবজেক্টটাকে রিমুভ করে ফেললা, তখন ওয়াটার এই গর্তটাকে ফিল আপ করে ফেলতেছে। ফিল আপ কিভাবে করতেছে? চতুর্দিক থেকে ওয়াটার এসে এই গ্যাপটাকে ফিল আপ করে ফেলতেছে। চতুর্দিক থেকে ওয়াটার এসে যখন এই গ্যাপটাকে ফিল আপ করলো, তার মানে কন্টিনিউয়াসলি ওয়াটার এই অবজেক্টটা যখন ছিল তখন ওর উপরে এই জায়গায় একটা ফোর্স দিচ্ছিল। আইডেন্টিফাই করো তো ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে? ওভারঅল সবগুলা মিলে কোন দিকে ফোর্স দিচ্ছে? আপওয়ার্ড। এন্ড দিস ইজ হোয়াট উই কল আপথ্রাস্ট। স্যার ওয়াটারের কনটেক্সট থেকে বুঝেছিলাম, কিন্তু এখানে যখন ফ্রি ফলিং বলেছে মানে এখানে তো এয়ারের কিন্তু বলে নাই, context এয়ারও বলে নাই। দেখো তো, ফর আ রাইজিং অবজেক্ট, এয়ারের ভিতরে কি কোনো কিছু রাইজ করে? না। এটা কিন্তু একটা পানির ভিতরে রাইজ করতেছে বা একটা লিকুইডের ভিতরে রাইজ করতেছে। আমাদের টপিকই কিন্তু মোশন উইদিন আ ফ্লুইড। এটা কিন্তু ফ্রি ফল না, পানির ভিতরে একটা বাবল রিলিজ করে দিলা, বাবলটা উপরে উঠতেছে, সেটার জন্য এক্সাম্পল এটা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বুঝছো? জি। ওকে, তো অ্যাবসলিউটলি নো কানেকশন উইথ রিঅ্যাকশন। আপথ্রাস্টকে কখনোই কোনোভাবে রিঅ্যাকশনের সাথে কম্পেয়ার করা যাবে না। আচ্ছা, এইটা আমি বলবো ইউনিট 1 এর ওয়ান অফ দ্য লেন্দিয়েস্ট ডিরাইভেশনস।
দেখছো কত বড়, বিশাল বড় একটা ডিরাইভেশন এখানে। এটা স্টার্ট করতেই তো আমার বিরক্ত লাগে, বাট রিয়েলি ইম্পর্টেন্ট গাইস, দিস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইম্পর্টেন্ট। আমি এটা এখানে না দেখাই, এই জায়গা থেকে দেখাই। স্যার ডিরাইভেশন কি আমাদের আসবে? ডিরাইভেশন নাই, কিন্তু আমি যদি ডিরাইভেশন না দেখাই তোমাকে ডাইরেক্টলি বলি মুখস্থ করে ফেলো 2/9 r squared g rho s minus rho f, 2/9 r squared g rho f minus rho s। জীবনও বুঝতে পারবা না কোথা থেকে আসলো, কি হইলো না হইলো, সব সময় একটা কনফিউশন থেকে যাবে। এই জন্য ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট, বাট এই ডিরাইভেশন আমার এক্সামে যে করতে দিবে সেরকম কোনো কথা নাই, বুঝছো? জি স্যার। ওকে, সো ওয়্যার ডু উই স্টার্ট? আমরা আপসাসটা দেখি। ডিরাইভিং ইকুয়েশন ফর টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, ইকুয়েশন দিয়ে ডিরাইভ করব, আমি কিসের ইকুয়েশন ডিরাইভ করতেছি? ইনফ্যাক্ট আরো সিম্পলি পুট, হোয়াট এম আই এক্স্যাক্টলি ডুইং? আই এম ডিরাইভিং অ্যান ইকুয়েশন ফর টার্মিনাল ভেলোসিটি। ওকে, টার্মিনাল ভেলোসিটি ফর হোয়াট? ফর এ স্ফেরিক্যাল অবজেক্ট। স্ফেরিক্যাল অবজেক্টটা কি করতেছে? স্ফেরিক্যাল অবজেক্টটা ফলিং থ্রু আ ফ্লুইড। লেটসগুলো দেখছো সবাই? টার্মিনাল ভেলোসিটি কার জন্য? স্ফেরিক্যাল অবজেক্টের জন্য। স্ফেরিক্যাল অবজেক্টটা কি করতেছে? ইটস ফলিং থ্রু আ ফ্লুইড। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Yes, sir. স্যার স্ফেরিক্যাল অবজেক্ট না হলে তো ড্র্যাগের ইকুয়েশন ইউজ করতে পারবো না, তখন কি ইউজ করি আমরা? আরেকবার স্ফেরিক্যাল অবজেক্ট। লাস্ট ক্লাসে বলেছিলেন না যে স্ফেরিক্যাল অবজেক্ট না হলে তো আমরা ড্র্যাগের ইকুয়েশনটা মানে স্টোকস ল এর যে ইকুয়েশন এটা তো ইউজ Right. করতে পারবো না। হ্যাঁ, তো তখন মানে ড্র্যাগ আমরা কিভাবে বের করি? না ওটা তখন আমাদের আমরা আসে না। ড্র্যাগ ওয়েট আর আপসাস দিয়ে বের করি, তখন এই ও। ইকুয়েশন আর ইউজ করা যায় না, বুঝছো? Okay, sir. তখন ওয়েট আর আপসাস ইউজ করে বের করি। আই ক্যান নট Sir. ইউজ দিস ইকুয়েশন এনিমোর। জি স্যার, আরেকটা Sir. জিনিস আছে। হ্যাঁ বলেন। স্যার আমাদের আপথ্রাস্টের যে ভ্যালুটা এটা কি পুরোপুরি আমার ফ্লুইডের উপর ডিপেন্ড করে, যে কি ধরনের ফ্লুইড এখানে ইউজ হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে, নাকি অবজেক্টের সাথে কোনো কানেকশন আছে? অবশ্যই, তুমি যদি ইকুয়েশনের দিকে তাকাও ইউ উইল গেট ইওর অ্যানসার। কিভাবে? আপথ্রাস্টের ইকুয়েশনে চেক দিস আউট। ডেনসিটি অফ দ্য ফ্লুইড এটা একটা ফ্যাক্টর, আর ভলিউম অফ দ্য স্ফেরিক্যাল অবজেক্ট অর ভলিউম অফ দ্য অবজেক্ট যেটাকে তুমি পানির ভিতর ইমার্স করলা বা ফ্লুইডের ভিতর ইমার্স করলা, তাহলে এই দুইটা ফ্যাক্টর কালেকটিভলি আমার এই আপথ্রাস্টের ভ্যালুটাকে ডিটারমাইন করতেছে। ইকুয়েশনের ভিতরে যেই কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি আমার ডিটারমাইন করবে আপথ্রাস্টের ভ্যালু। So it's not বুঝতে just পারছি। the density, it's also the volume of the object that is immersed in the fluid. Clear? জি স্যার। Correct. So upthrust তো আমরা জানি, upthrust এর ইকুয়েশন হলো rho v g। রোটা মাথায় রাখবা, রো হলো অলওয়েজ দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড, vs মানে হলো দ্য স্ফেরিক্যাল অবজেক্ট। s বলতে আমি বোঝাচ্ছি এখান থেকে স্ফেরিক্যাল অবজেক্টটা, vs মানে স্ফেরিক্যাল অবজেক্ট। এখন একটা স্ফেরিক্যাল অবজেক্টের ভলিউম, এটা একটু ও লেভেলের রিকল করে দেখো তো। মেনসুরেশন টপিক, হোয়াট ইজ দ্য ইকুয়েশন ফর ভলিউম? কারো মনে পড়ে? 4/3 4/3 pi r cube. 4/3 pi r cube. There you go. You have 4/3 pi r cube. এখন vs এর জায়গায় আমি জাস্ট 4/3 pi r cube rho f g লিখলাম। এখন লেটস কাম টু দ্য ওয়েট। ওয়েট এর জন্য হোয়াট আর উই ডুইং? তুমি বলবা ওয়েট তো আমরা জানি w equals to mg, সেটা আমিও জানি w equals to mg, বাট আমি আপথ্রাস্টের ইকুয়েশনের সাথে রিলেট করার জন্য আপথ্রাস্টের ইকুয়েশনটা যেই ফরম্যাটে, আমি ওয়েটটাকেও এক্স্যাক্টলি সেম ফরম্যাটে আনতে চাচ্ছি। সেটা কিভাবে আনবো খেয়াল করে দেখি সবাই। এই যে স্ফেরিক্যাল অবজেক্টের ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে মাস কি হবে? ডেনসিটি যদি মাস বাই ভলিউম হয় তাহলে মাস হবে হলো ডেনসিটি ইনটু ভলিউম। এই গেল আমার ডেনসিটি ইনটু ভলিউম। এখন ওয়েটের ইকুয়েশন কি হয়? W equals to mg, W equals mg। এই যে আমার mass টাইমস এই g মাল্টিপ্লাই করলেই I'll get the weight. Mass মানে হলো ভলিউম ইনটু ডেনসিটি, সাথে g মাল্টিপ্লাই করলে কি হবে? ভলিউম ইনটু ডেনসিটি ইনটু g। আর ভলিউম মানে কি? 4/3 pi r cube rho s g। তুমি ফরম্যাটটা দেখো, এই সেম ফরম্যাটে আনলাম আমি ওয়েটটাকে। দ্য অনলি ডিফারেন্স ইজ আপথ্রাস্টে ডেনসিটি হলো লিকুইডের মানে ফ্লুইডের, আর
ওয়েটের জন্য ডেন্সিটিটা হলো আমার স্ফেরিক্যাল অবজেক্টটার। এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি লাস্ট থেকে ট্র্যাক হারা করলাম স্যার, এরপর ভলিউমের ফার্স্ট স্টেপটার পরে কি করলাম স্যার একটু বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, কোনো অসুবিধা নেই। নো প্রবলেম, নো প্রবলেম। আমি বললাম তো এটা হলো আমার ওয়ান অফ দ্য লেন্দিয়েস্ট ডিরাইভেশনস। কোনো অসুবিধা নাই, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আমি দেখাইতে থাকবো, নো প্রবলেম। আরেকবার দেখো, আমরা জানি একটা এই স্ফেরিক্যাল অবজেক্টের কথা যদি বলি, ঠিক আছে, ওর ডেনসিটি ধরলাম এস, তাহলে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, ওর ভলিউম ধরলাম ভিএস, তাহলে density of this spherical object is equal to mass of this spherical object divided by volume of this spherical object. এখান থেকে যদি আমি mass কে সাবজেক্ট বানাই, mass হলো density times volume. এতটুকু কি ক্লিয়ার? Yes, জি sir. স্যার। Since weight is equal to mg, আমার কাছে mass আছে, তাহলে weight of this spherical object is equal to mass, এই পুরোটাই তো আমার mass, তাহলে rho v সাথে খালি কি মাল্টিপ্লাই করতে হবে? g. এবার ক্লিয়ার ওয়েটটা? Yes, sir. বিকজ এটা হলো আমার mass আর w equals to mg. ডান, এটা বের করলাম, ওয়েট পেলাম। এখন একটা ছোট জিনিস বাকি, ভলিউম অফ দিস স্ফেরিক্যাল অবজেক্ট। স্ফেরিক্যাল অবজেক্টের ভলিউমের ইকুয়েশন কি হয়? 4/3। এক্স্যাক্টলি, তাহলে ডেনসিটির জায়গায় থাকবে, ভলিউমের জায়গায় আমি জাস্ট লিখলাম 4/3 পাই আর কিউব, পাশে আমার ডেনসিটি রো এস, পাশে আমার জি। এই তো আপথ্রাস্টের ইকুয়েশনে রিকল করি, আপথ্রাস্ট হলো একই জিনিস 4/3 পাই আর কিউব রো, খালি ডিফারেন্সটা হলো আপথ্রাস্টের জন্য রো এফ জি আর ওয়েটের জন্য রো এস জি। এবার কি ক্লিয়ার? স্যার আপনার কাছে থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। হ্যাঁ স্যার বলেন। আপথ্রাস্টে কি ডেনসিটি অফ দি ফ্লুইড, কারণ এটা ডেফিনিশনে লেখা ওয়েট অফ দি ফ্লুইড ডিসপ্লেসড। এক্স্যাক্টলি আপথ্রাস্টের ডেফিনিশন যদি রিকল করো, হোয়াট ওয়াজ দ্য definition of upthrust? Definition of upthrust was weight of fluid displaced. So এই পুরোটাই তো আমার weight of fluid, এই পুরো জায়গাটাই তো আমার weight of fluid displaced। তো weight of fluid displaced এর জন্য আমার density of fluid ইউজ করতে হবে। This is volume, এটা হলো ডেনসিটি। ডেনসিটি ইনটু ভলিউম করলে আমি কি পাই? mass, আর mass ইনটু g মাল্টিপ্লাই করলে what do we get? Weight. এই জন্য upthrust is the weight of fluid displaced. এই পার্টটা বুঝছো সবাই? মাত্র যেটা করলাম আমি ফ্লো চার্টের মতো। ওকে গুড, জি স্যার। এটা শেষ। এখন আসি আমরা একটু ড্র্যাগে। ড্র্যাগের ইকুয়েশনটা দেখি। ড্র্যাগের ইকুয়েশন স্টোকস ল দিয়ে যদি আসি, 6 পাই এটা আর ভি, ওয়্যার দ্য অবজেক্ট রিচেস ভি টার্ম, যখন টার্মিনাল ভেলোসিটি রিচ করে। ফলিং অবজেক্ট যখন টার্মিনাল ভেলোসিটি রিচ করে, আজকে দেখছি যখন একটা ফলিং অবজেক্ট টার্মিনাল ভেলোসিটি রিচ করে তখন কি হবে? আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু ওয়েট। তাহলে ড্র্যাগ ফোর্স কি হবে? আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ ফোর্স যদি ওয়েট হয়, তাহলে আমি যদি ড্র্যাগ ফোর্স কে সাবজেক্ট বানাই তাহলে কি হবে? ওয়েট মাইনাস আপথ্রাস্ট। এই পার্টটা কি ক্লিয়ার? ওয়েট মাইনাস আপথ্রাস্টের পার্টটা। আচ্ছা, তাহলে at terminal velocity upthrust, উপরে দেখি, plus drag force is equal to weight. Pretty obvious. Upthrust and drag force, all the upward forces must be equal to all the downward forces. Therefore আমি যদি FD কে সাবজেক্ট বানাই,
এফডি তাহলে কি হবে ওয়েট মাইনাস আপথ্রাস্ট। এফডি হচ্ছে আমার ওয়েট মাইনাস আপথ্রাস্ট। এখন এতক্ষণ ধরে যে আমি এক এক জনের জন্য ইকুয়েশন ডিরাইভ করছিলাম সেগুলা বসাইতে থাকি। এফডি মানে কি? এফডি হলো 6 পাই এটা আরভি। ওয়েটের ইকুয়েশন কি? 4/3 পাই আর কিউব। ওয়েটটা রো এস নাকি রো এফ? রোএস রো এস জি মাইনাস আপথ্রাস্টটা একই ফরম্যাট 4/3 পাই আর কিউব। রো এস এর জায়গায় জাস্ট রো এফ জি। এতটুকু ক্লিয়ার? দেখতে থাকো। 6 পাই এটা আর ভি। বাই দ্য ওয়ে এটা ভিটা কোন ভি? ভি টার্ম as in terminal velocity। তুমি খেয়াল করে দেখো 4/3 পাই আর কিউব জি, এই জায়গায়ও 4/3 পাই আর কিউব জি কমন। তাহলে আমি যদি এখানে 4 বাই না কাটাকাটি করা যায় না তো, মাইনাস তো 4/3 পাই আর কিউব জি কে সাবজেক্ট বানাই, তাহলে ব্র্যাকেটে কি থাকে? রো এস মাইনাস রো এফ। এই লেয়ার পর্যন্ত ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। Yes, sir. স্যার একটা কোশ্চেন ছিল, বলো। তো আরেকবার একটু বলতে পারবেন যে আমরা ওই যে ওয়েটের কেন স্ফেরিক্যাল অবজেক্টের ডেনসিটিটা নিচ্ছি ওয়েটের কেসের মধ্যে? ওয়েটের কেসে স্ফেরিক্যাল অবজেক্টের ডেনসিটি কেন নিচ্ছি? তুমি যদি ডেরিভেশনের প্রথম থেকে খেয়াল করতে থাকো তাহলে অ্যানসার পেয়ে যাবা। ইফ আই হ্যাভ দিস অবজেক্ট যেটা ডেনসিটি হলো রো এস, তাহলে ওর ডেনসিটি কি হবে? ওর মাস ডিভাইডেড বাই ওর ভলিউম। এতটুকু বুঝছো? ইয়েস স্যার। তাহলে মাস কি হবে? ডেনসিটি ইনটু ভলিউম। বলুন। এই জায়গায় অলরেডি কার ডেনসিটি চলে আসলো? স্ফেরিক্যাল অবজেক্ট। স্ফেরিক্যাল অবজেক্ট। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। এখন খেয়াল করে দেখো পাই পাই চুকা দিয়া দুই এন্ডের পাই পাই গেটস ক্যান্সেলড আউট, আর এই কিউব কেটে হয়ে যাবে স্কোয়ার। 6টা নিচে চলে গেলে 6 3 আর 18, 4/18 মানে হলো 2/9, আর এটাটাও নিচে চলে যাবে। তাহলে ভি টার্মকে যদি আমি সাবজেক্ট বানাই 4 4 এর জায়গায় 6 3 আর 18, 4/18 মানে হলো 2/9, পাশে এটাটাও নিচে চলে যাবে 2/9 এটা, আর স্কোয়ার পাশে জি রো এস মাইনাস rho f. This is the equation of terminal velocity of a falling object. Take your time, let all the ideas sink in. কোনো তাড়াহুড়া নাই আমাদের, যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে keep on asking me. কোনো লেয়ারে যদি বুঝতে প্রবলেম হয় আমাকে এখনই জিজ্ঞেস করো। স্যার Sir, 2/9 third এর line টা- সাথে 2/9 এর সাথে তো কি 9 এর সাথে কি আছে ডিনোমিনেটরে? এই যে আমি যখন 6 এই সাইডে পাঠাইলাম, আমার তো এটাটাকেও ইকুয়েশনের ওই পারে পাঠাইতে হবে। এখানে নিউমারেটরে ছিল, এপারে গেলে ডিনোমিনেটরে চলে আসবে এটা। এটা আর জানি এটা না। জিনিসটা কি? এটাই জিজ্ঞেস এটা জিনিসটা কি? ভিসকসিটি। ও ওই যে 6 পাই এটা আরভির এটাটা কি? এটা ইজ দা ভিসকসিটি। এটা কি কোনো ফিক্সড ভ্যালু থাকবে আমাদের কোশ্চেনে দেওয়া এক থাকবে? একটা, হ্যাঁ অফ কোর্স, একটা স্পেসিফিক ফ্লুইডের জন্য এটা হ্যাজ আ ফিক্সড ভ্যালু, কারেক্ট। আমার ফ্লুইড টু ফ্লুইড আমার এই এটার ভ্যালু চেঞ্জ হয়। তো একটা আর ফিক্সড এটার ফ্লুইডের নামই কি জন্য এটা? বুঝি নাই আরেকবার। আর এটা মানে এটার নামটা কি এই সিম্বলটার? সিম্বলের নাম হলো এটা। ও নাইস। আরে এটা নিয়ে যে কত ফাইজলামি করতে স্টুডেন্টরা, আমি বলতেছি যে স্যার, এটা এটার হলো, না- আমি বলতাম এটা হলো ভিসকসিটি, স্টুডেন্টরা বলতো কোনটা ভিসকসিটি, আমি বললাম আরে এইটা ভিসকসিটি। পরে অনেকক্ষণ পরে বুঝলাম যে আমার সাথে মজা নিতেছে ওরা, অনেক আগে অবশ্য। তো এটার নাম হলো এটা, এটাই এটা, বুঝছো? Wait, sir, আমি বুঝি নাই কোনটা viscosity। এই যে শুরু হয়ে গেছে ফাইজলামি না, স্যার এটাই কোনটা আসলেই? এই যে এটা। এতদিন ভাবতেছিলাম এটাই করতেছে না, আসলে যে এটা বুঝতে পারিনি স্যার। এটার স্পেলিং হলো ইটিএ, এটা এই যে
আমাদের বাংলিশ প্রোনাউন্সিয়েশন চলে আসছে। এটা এবার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যে এটা হলো এটা। স্যার এটাকে এন কেন বললেন না স্যার? এন কেউ বলে না, হুজ কলস ইট এন? এন বললে তো ভুল, ইটস নট এন, ইটস এটা। শুনছো? দিস ইজ Sorry. নট এন। স্যার এই ডেরিভেশনে কয়টা মার্কস থাকবে? ডেরিভেশন আমাদের সিলেবাসে নাই। ইউ ডোন্ট হ্যাভ দিস ডেরিভেশন ইন দ্য সিলেবাস। স্যার তাহলে কি একদম লাস্ট ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে যেটা আমরা একদম ফাইনালি পাবো? Yes, এই যে পেয়ে গেছি তো অলরেডি, পেয়ে গেছি। This is the final formula. This is for falling object. আমি একটা ট্রিক শিখাই দেই, প্লিজ ট্রিকটা মাথায় রাখো। The trick is, এটা আমি ফলিং অবজেক্টের জন্য দেখলাম। Guys, check this out. রাইজিং অবজেক্টে এই ইকুয়েশনটার জায়গায় কি হইতো, এটা যদি আমার ফলিং এর জন্য হয়, রাইজিং এর জন্য এই ইকুয়েশনটা কি হবে? ক্যান ইউ টেল মি? স্যার weight plus fd is equal to u. এটা হলো রাইজিং। And guess what? রাইজিং এ এফডি কে যদি সাবজেক্ট বানাই, is equal to up thrust minus weight. It's pretty obvious though. ফল করতেছে কেন? Because weight টা greater than up thrust. রাইজ করে কখন? যখন up thrust greater than weight. এভাবে মনে রাখাটাও ইজিয়ার না? খেয়াল করে দেখো তো এভরিওয়ান। ফল করে কখন একটা বডি? when weight is greater than up thrust. রাইজ করে কখন একটা বডি? when up thrust is greater than weight. Is it clear? জি স্যার। Yes. যখন up thrust greater than weight. Okay, so up thrust greater than weight পেলাম। তাহলে দেখো তো, ফলিং এর জন্য যদি weight minus up thrust হয় আর রাইজিং এর জন্য যদি up thrust minus weight হয়, কোন জায়গায় চেঞ্জ আসবে বুঝতেছো? স্যার চেঞ্জ ইন স্যার এই যে স্যার বাকি ডেনসিটি সব কিছু সেম, জাস্ট ডেনসিটি অফ ফ্লুইড মাইনাস ডেনসিটি এই অফ পার্টটা উল্টায় যাবে। এক্স্যাক্টলি, জাস্ট এই পার্টটা উল্টায় যাবে, তাহলে এই পার্টটা উল্টায় যাবে। তাহলে কি হবে? সবকিছু সেম। 2/9 এটা r স্কয়ার g, এই জায়গায় হবে হলো রো f মাইনাস রো s. This is for rising object. রাইজিং নিয়ে খুব রেয়ারলি আমাদের কোয়েশ্চেন আসে, আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আসে ফলিং নিয়ে। সো আমাদের ফলিংটা একদম খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। স্যার ফলিং এর থার্ড লাইনটা একটু কনফিউশন হচ্ছে স্যার। ফলিং এর থার্ড লাইনে কনফিউশন? ফলিং এর থার্ড লাইন এই জায়গায় বলতেছো? জি জি স্যার। স্যার কমন নিলেন তো বুঝলাম। কমন আমি কাকে আর- নিছি এটা খেয়াল করে দেখো। কমন কতটুক নিছি? 4/3 ইয়েস স্যার। 4/3 পাই আর কিউব জি। তার কারণ 4/3 পাই আর কিউব জি এই সাইডেও আছে, 4/3 পাই আর কিউব এখানেও আছে। তো আমি 4/3 পাই আর কিউব কমন নিলে বাকি থাকেটা কি? রো এস মাইনাস রো এফ। জি স্যার। এবার বুঝছো? জি স্যার। Guys, এটা শেষ হয়ে গেলে আমি যদি তোমাকে বলি ভি টার্মকে ডিটারমাইন করে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ক্যান ইউ আইডেন্টিফাই? আমি একটা স্পেসিফিক ফ্লুইডের ভিতরে ডিফারেন্ট সাইজের স্ফিয়ার্স ড্রপ করতেছি। ডিফারেন্ট সাইজ মানে ডিফারেন্ট রেডিয়াস। তার মানে আমার রেডিয়াস যত বেশি হবে টার্মিনাল ভেলোসিটিটাও তত কি হবে? বেশি। এই জিনিসটাই I want to show this from a simulation. Give me a few seconds, let me show this real quick.
Okay, check this out. সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? Everyone, can you all see my screen? Yes, sir. জি স্যার আচ্ছা, so দেখো সবাই। This is corn syrup. Corn syrup মানে হলো this is a viscous fluid. এই viscous fluidটাকে আমি আমার এই কন্টেইনারে ড্রপ করলাম, pour করলাম। এখন এইটাকেই এই জায়গায় রাখার পরে আমি ক্যামেরাটাকে জুম ইন করলাম এই পার্টটার উপরে, and this is what you see. খেয়াল করে দেখো, এটা তো অফকোর্স আমেরিকার একটা ভিডিও MIT, and you can see যে আমার যত ছোট অবজেক্ট হবে, ইকুয়েশনটা আবার লিখে দিই ফলিং অবজেক্টের জন্য। কারো কি মেমোরাইজ করতে পারছিলা? এনিওয়ান ইকুয়েশনটা? V is equal to anyone? 2/9 এটা multiplied by r square g rho s rho s minus rho f. Okay, so শুরুর দিকে look at the radius অনেক small হওয়ার কারণে টার্মিনাল ভেলোসিটিটা অনেক স্মল করতেছে, বাট দেখো কত আস্তে আস্তে। এবার একটু লার্জার নিলাম, একদম ক্লিয়ারলি দেখতে পারতেছো। এবার কিন্তু আমার বেড়ে গেছে, স্পিড গ্রেটার। যখনই আমি গ্রেটার রেডিয়াস নিলাম, আমার গ্রেটার স্পিড, রেডিয়াস আরো বাড়াইলাম, স্পিড আরো বেড়ে গেল। ইউ ক্যান সি ভেলোসিটিটা কিভাবে বেড়ে যাচ্ছে। This is the idea. স্যার তাহলে কি আমরা বলতে পারবো ম্যাথের জন্য ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে? বুঝিনি, আরেকবার। স্যার আমরা কি এটা বলতে পারবো যে ম্যাথের জন্য ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে? ম্যাসের জন্য না, রেডিয়াসের জন্য। তুমি এই পুরো ইকুয়েশনে তাকায় দেখো, देयर इज नो ম্যাস। এই ইকুয়েশনের ভিতরে ম্যাসের এমও দেখতেছো কোথাও? না। তাহলে ম্যাসের জন্য বললে হবে না, বলতে হবে তোমার রেডিয়াসের জন্য ভেলোসিটি বেড়ে যাচ্ছে। ডিরেক্টলি প্রপোর্শনাল হলো না কেন? ডিরেক্টলি প্রপোর্শনালি তো। কার সাথে কি ডিরেক্টলি প্রপোর্শনাল? না স্যার, আমি রেডিয়াস আর টার্মিনাল ভেলোসিটির কথা বলছি। রেডিয়াস না তো, রেডিয়াস স্কয়ার্ড না? জি স্যার। তাহলে আমি যদি একটা গ্রাফ প্লট করি, বাকি সবকিছু কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে v টার্ম is directly proportional to radius squared. Of course, আমি radius squared এর যদি গ্রাফ আঁকি v টার্মের সাথে, ডেফিনেটলি এটা সেন্টেন্স দ্য অরিজিনই হবে। স্যার ওদের গ্রাফটা তো মানে রেডিয়াস ছিল না তো, এটা এরিয়া ছিল। ও দিস ওয়াজন্ট রেডিয়াস, এটা তো a। ও সরি স্যার। বুঝছো? এই জন্য ক্লিয়ার এবার? জি স্যার। ওকে, এটা গেল। আজকে খালি টেম্পারেচার পর্যন্ত দেখবো, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। টেম্পারেচারের পার্টটা দেখি। The diagram shows two identical spheres released in two containers containing the same fluid at different temperatures. Different temperature, guys, তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিছিলাম। Every time, I repeat, every single time ইউনিট 1 এ তোমার টেম্পারেচারের রেফারেন্স আসবে। ডানে বামে না থাকায় তুমি কোন কোয়ান্টিটিকে অ্যাড্রেস করবা? Viscosity always, and this will never let you down. Every time you come across temperature, you directly link it with viscosity. The diagram shows two identical spheres released in two containers containing the same fluid at different temperatures. The temperature of A
is greater than the temperature of B, the viscosity of A is therefore lower than the viscosity of B. Definitely, or temperature greater মানে হলো it has a lower viscosity. So according to the equation, V term equals to 2/9 eta R squared G rho S minus rho F. The lower viscosity of the fluid, the higher will be the terminal velocity. Even if the spheres do not reach terminal velocity, the sphere in fluid A will reach the bottom faster, definitely. Since the temperature of the fluid A is higher, its viscosity is lower. Therefore, the drag force acting on the object is lower. So it will have a higher resultant force, in turn, a larger acceleration and therefore a greater velocity. Dragটা কম হবে, dragটা কম হওয়া মানে হলো একটা greater acceleration মানে হলো greater velocity. Guys, clear পুরোপুরি? Fine. তাহলে that's it for today. Take care everyone. See you guys the next class. Bye bye. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটা কোয়েশ্চেন করেছি বলো ওই যে চ্যাটে কি question? স্যার কোল্ড ওয়াটার কি মোর ভিসকাস দেন হট ওয়াটার? Cold water more viscous than hot water. Slightly more viscous. That's true. Yes. স্যার কিভাবে? মানে তো ডিফারেন্স নাই। Difference আছে তো? না না না, definitely আছে। কোল্ড ওয়াটার যখন যাবা তুমি যদি 0 ডিগ্রির কাছাকাছি চলে যাও, 0 ডিগ্রিতে মলিকিউলস গুলা বন্ডিং স্টার্ট করে দিবে অলমোস্ট আইস হওয়ার দিকে। তাহলে তুমি চিন্তা করে দেখো, আইসি কোল্ড ওয়াটারের ভিতর দিয়ে একটা জিনিস ড্রপ করতেছে, এখানে ডেফিনেটলি আমার ড্র্যাগ কি হবে? গ্রেটার। আচ্ছা, এবার বুঝতে পারছো? আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। আমরা অলওয়েজ বলতেছি টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমে, কমবে, কেন হ্যাঁ। কমে এটা তো কখনো পড়িনি। এটা নাই, এটা কেমিস্ট্রিতে চলে যায় তখন, এটা ফিজিক্সের পার্ট। আমাদের নাই। না 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 না, এটা নাই। ঠিক আছে, অলরাইট, টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই, আল্লাহ হাফেজ।